বাংলাদেশি সহ 18 ক্রু আর 60 লাখ লিটার চোরাই ডিজেল বহনকারী বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। কত বাংলাদেশি ছিল সেখানে? কোনো যুদ্ধবিরতি হবে না, সাফ জানিয়ে আরও হামলা থাইল্যান্ডে। পাল্টা আঘাত কম্বোডিয়ার সীমান্তে তুমুল সংঘর্ষ। যুদ্ধ কি শুরু? বিশ্বের কোটি কোটি মানুষ আর্থিক ক্ষতিতে পড়েছে বছর জুড়ে চলা দাবানলের কারণে। মারা গেছে বহু মানুষ। আগামী বছর কি আরো ভয়ঙ্কর হবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশি সহ 18 ক্রু আর 60 লাখ লিটার চোরাই ডিজেল বহনকারী একটি বিদেশি ট্যাঙ্কার জব্দের দাবি করেছে ইরান। তবে ওই জাহাজে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। কেন চোরাই ডিজেল বহন করেছিল তারা? কেন ইরানের জ্বালানি অন্য দেশে পাচার করা অত্যন্ত লাভজনক? কি বলছেন বাজার বিশ্লেষকরা? হিজল জুবায়ের ডেস্ক রিপোর্ট। ওমান উপসাগরের উত্তপ্ত জলসীমায় আবারও একটি বিদেশি জ্বালানি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, প্রায় 60 লাখ লিটার অবৈধ ডিজেল বহন করার অভিযোগে ওই ট্যাঙ্কারটি আটক করা হয়। অভিযানের সময় জাহাজে থাকা 18 জন ক্রুকেও আটক করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদ সংস্থা ফার্স। তবে ট্যাঙ্কারটির নাম, মালিকানা কিংবা এটি কোন দেশের পতাকা বহন করছিল সে বিষয়ে ইরানি সম্প্রচার মাধ্যম IRIB কোনো তথ্য প্রকাশ করেনি। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আটক জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকরা ক্রু হিসেবে কর্মরত ছিলেন। যদিও কতজন বাংলাদেশি রয়েছেন তা নির্দিষ্ট করে জানানো হয়নি। আটকের পরপরই জাহাজটির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। হরমুজগান প্রদেশের এক কর্মকর্তার বরাতে ফার্স নিউজ এজেন্সি জানায়, ওমান সাগরের উপকূলবর্তী এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে ট্যাঙ্কারটিকে থামানোর চেষ্টা করা হয়, কিন্তু জাহাজটির সব নেভিগেশন সিস্টেম বন্ধ ছিল, যা সন্দেহ আরও বাড়িয়ে তোলে। পরে ইরানি নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সেটি আটক করে। IRIB-কে দক্ষিণ হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মুস্তফা গাহরেমানি জানান, জ্বালানি পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবেই জাসক বন্দরের কাছাকাছি জলসীমায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার বক্তব্য অনুযায়ী ট্যাঙ্কারটির কাছে প্রয়োজনীয় সামুদ্রিক নথিপত্র ও জ্বালানি পরিবহনের বিল অব ল্যাডিং ছিল না, যা আন্তর্জাতিক নৌ আইনের গুরুতর লঙ্ঘন। তিনি আরও বলেন, আটক ক্রুদের মধ্যে ট্যাঙ্কারটির ক্যাপ্টেনও রয়েছেন। প্রাথমিকভাবে জাহাজটির বিরুদ্ধে থামার নির্দেশ অমান্য করা, পালানোর চেষ্টা এবং নথিপত্র গোপন রাখার মতো একাধিক অপরাধের অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানির ওপর ব্যাপক ভর্তুকি এবং জাতীয় মুদ্রার অবমূল্যায়নের কারণে ইরানে ডিজেলের দাম অন্য দেশের তুলনায় অনেক কম। ফলে প্রতিবেশী দেশ ও উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পাচার অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে। অনেকগুলো চক্রই যুক্ত এই চোরাচালানে। সে কারণেই ইরান স্থল ও সমুদ্র পথে জ্বালানি পাচার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। উপসাগরীয় জলসীমায় অবৈধ জ্বালানি বহনের অভিযোগে নানা সময় বিদেশি ট্যাঙ্কার জব্দ করে আসছে ইরান। এর আগে গত মাসেও একই অভিযোগে একটি তেলবাহী জাহাজ আটক করার ঘটনা ঘটে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। কোনো যুদ্ধবিরতি হবে না, সাফ জানিয়ে কম্বোডিয়ার ভূখণ্ডে আরও হামলার নির্দেশ থাইল্যান্ড সরকারের। F-16 যুদ্ধবিমান নিয়ে থাই বাহিনী হামলা চালাচ্ছে বলে জানিয়েছে কম্বোডিয়া। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে কম্বোডিয়ারাও। সীমান্তে ছড়িয়ে পড়েছে তুমুল সংঘর্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে পাত্তা না দিয়ে থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নালিভুকাল পরিষ্কার করে জানিয়ে দেন, থাইল্যান্ড তার নিজস্ব ভূমি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান বন্ধ করবে না। দুই দেশ কি এবার পুরোপুরি যুদ্ধে জড়িয়ে যাবে? ট্রাম্প ও আমেরিকা কি ব্যর্থ হলো এবার? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কম্বোডিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। 13ই ডিসেম্বর ভোরে বিতর্কিত সীমান্ত এলাকায় বিমান হামলা চালানোর পর থাই প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, থাইল্যান্ড কিছুতেই পিছু হটবে না। নিজস্ব ভূখণ্ড ও জনগণের উপর হুমকি যতদিন থাকবে ততদিন সামরিক পদক্ষেপ চালাবে দেশটি। গত জুলাই মাসে যুদ্ধবিরতির পর দুই দেশের সীমান্তে দীর্ঘদিন ধরে চলমান সংঘর্ষ এবার রূপ নিয়েছে সবচেয়ে গুরুতর পর্যায়ে। ট্রাম্পের মধ্যস্থতা ব্যর্থ হওয়ায় প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে এই সংঘাত? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 5 ডিসেম্বর দাবি করেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের সঙ্গে কথা বলে আবারও তিনি যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। সব ধরনের গোলাগুলি বন্ধে রাজি হয়েছে দুই দেশ। ট্রাম্প এমন বক্তব্য দিলেও বাস্তবে সেই ঘোষণা মাঠ পর্যায়ে কোনো প্রভাব ফেলেনি। থাইল্যান্ড বা কম্বোডিয়া কোনো পক্ষই যুদ্ধবিরতির কথা বলেনি,
বরং থাই প্রেসিডেন্ট আনুতিন জানিয়েছেন তাদের মধ্যে আনুষ্ঠানিক কোনো শান্তি চুক্তি হয়নি। এমন পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য না করলেও স্পষ্ট হয়ে উঠেছে ট্রাম্পের কূটনৈতিক প্রভাব এবার আর কাজ করেনি। গত 1 ডিসেম্বর থেকে 800 কিলোমিটারের বেশি দীর্ঘ থাই কম্বোডিয়া সীমান্তের একাধিক পয়েন্টে চলছে ভারী অস্ত্রের লড়াই। জুলাইয়ে 5 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি হলেও বর্তমান পরিস্থিতি অনেকটাই ভিন্ন। স্থলমাইনের বিস্ফোরণে এক থাই সেনা নিহতের প্রেক্ষিতে গত নভেম্বরে যুদ্ধবিরতি স্থগিত করে থাইল্যান্ড। ব্যাংককের দাবি এসব মাইন নতুন করে পুঁতেছে কম্বোডিয়া। 7টি সীমান্ত প্রদেশে চলমান সংঘর্ষে ভারী অস্ত্র ব্যবহার করছে কম্বোডিয়া, এমন দাবি থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। অন্যদিকে কম্বোডিয়ার অভিযোগ সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলোতে থেকেই হামলা চালাচ্ছে থাই বাহিনী। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠা বিরোধ নতুন কোনো ঘটনা নয়। শত বছরেরও পুরনো দ্বন্দ্ব শুরু হয় মূলত ফরাসি দখলদারিত্বের পর দুই দেশের সীমানা নির্ধারণের সময় থেকেই। 2008 সালে বিতর্কিত সীমান্তে অবস্থিত একটি মন্দিরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে নিবন্ধনের চেষ্টা করে কম্বোডিয়া। এই ঘটনায় থাইল্যান্ড তীব্র প্রতিবাদ জানালে আনুষ্ঠানিকভাবে তীব্র হয় আন্তঃসীমান্ত বিরোধ। দুই দেশের মধ্যকার চলমান বিক্ষিপ্ত সংঘর্ষে এ পর্যন্ত হতাহত হয়েছে উভয় পক্ষের বহু সামরিক বেসামরিক নাগরিক। থাই কম্বোডিয়া সীমান্ত জুড়ে তীব্র সংঘর্ষের জেরে জনশূন্য হয়ে পড়েছে একের পর এক জনপদ। একসময়ের প্রাণচঞ্চল শহরগুলো পরিণত হয়েছে ভুতুড়ে এলাকায়। সশস্ত্র সংঘর্ষের মুখে সীমান্তবর্তী অঞ্চল থেকে পালিয়ে যেতে বাধ্য হন হাজার হাজার মানুষ। কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে ফিরে গেছেন গবাদি পশু ও ঘরবাড়ির খোঁজ নিতে, কেউ আবার গেছেন ফেলে আসা আত্মীয় স্বজনের জন্য। যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষের সম্মতি ও প্রত্যাখ্যানের পাল্টাপাল্টি আলাপ উঠলেও পুরো সীমান্ত জুড়ে রয়ে গেছে আতঙ্ক ও অনিশ্চয়তার ছাপ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আবারও মাদকের বিরুদ্ধে লাতিন আমেরিকায় স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, সমুদ্রপথে আসা 96% মাদক আটকে দিয়েছে আমেরিকা। এবার স্থল অভিযানের মাধ্যমে বাকিটা বন্ধ করা হবে। তবে কখন বা কোথায় অভিযান শুরু করবে তা জানাননি তিনি। এবার কি ভেনেজুয়েলায় হামলা চালাবেন ট্রাম্প? হামলা ঠেকাতে তৈরি কি ভেনেজুয়েলা? কি বলছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। Tell you that. I mean, it wouldn't be very smart for me to tell you that. You know, we're supposed to be a little bit secretive here. সমুদ্রপথের পর স্থলপথে মাদক বিরোধী অভিযান শুরুর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো দিন শুরু হবে এই অভিযান। এতে লাতিন আমেরিকায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, সমুদ্রপথে আসা 96% মাদক আটকে দিয়েছে আমেরিকা। এবার স্থল অভিযানের মাধ্যমে বাকিটা বন্ধ করা হবে। তবে প্রেসিডেন্টের এই মাদক বিরোধী অভিযানকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বলেন, এই ব্ল্যাকমেইলের ফর্মুলা মূলত ভেনেজুয়েলাকে টার্গেট করে। ট্রাম্পের নজর ভেনেজুয়েলার তেল ও জ্বালানি। তবে কি যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা বড় কোনো যুদ্ধের সামনে দাঁড়িয়ে? কি বলছেন বিশ্লেষকরা? গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার নিকটবর্তী ক্যারিবীয় সাগরে মাদক বিরোধী অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এসব অভিযানে মাদক পরিবহনকারী জাহাজে হামলা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। এতে অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটেছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিশ্বের অন্যতম বৃহৎ মাদক পাচারকারী তকমা দেন। তাকে আটকের জন্য $1 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করেন তিনি। দুই প্রেসিডেন্ট প্রতিনিয়ত একে অন্যের বিরুদ্ধে মন্তব্য ছুড়ে পরিস্থিতি আরও ঘোলাটে করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প সমুদ্রপথের চাপ ছাড়াও বারবার স্থল অভিযানের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। যদিও ওই ধরনের হুঁশিয়ারি মাদুরো সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যাখ্যা করা হয়। এবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হামলা শুধু ভেনেজুয়েলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্রে মাদক পাচারকারী সবার বিরুদ্ধে এই ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। এ বিষয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, তার দেশ কোনো বিদেশি আক্রমণের মুখোমুখি হলে তার জবাব দেওয়া হবে। প্রেসিডেন্ট মাদুরোর অভিযোগ, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করতে অভিযান চালাচ্ছে। ভেনেজুয়েলার উপকূল থেকে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার ঘটনাকে সামনে এনে প্রেসিডেন্ট মাদুরো বলেন, জ্বালানি তেলের দিকে নজর যুক্তরাষ্ট্রের। বিষয়গুলোকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। তবে মাদক বিরোধী অভিযানের নামে কোনো দেশের ভূখণ্ডে হামলা হলে তা কাম্য নয় বলে মত বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
বাংলাদেশ, পাকিস্তান সহ অন্যান্য দেশের মুসলিম বংশোদ্ভূত লাখো ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যের নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। এমন উদ্যোগ দেখা দিয়েছে যুক্তরাজ্য সরকারের হাতে থাকা নাগরিকত্ব বাতিলের একটি গোপন ও শক্তিশালী নির্বাহী ক্ষমতাকে ঘিরে। মানবাধিকার সংগঠনগুলোর শঙ্কা, এই ক্ষমতার প্রয়োগ হলে দেশটিতে থাকা মুসলিম বংশোদ্ভূত লাখো ব্রিটিশ নাগরিক তাদের নাগরিকত্ব হারাতে পারেন। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্ট। সরকারের হাতে থাকা নাগরিকত্ব বাতিলের একটি শক্তিশালী ও অনেকাংশে গোপন ক্ষমতা যুক্তরাজ্যের লাখো মুসলিম নাগরিকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মানবাধিকার সংস্থাগুলোর সতর্কবার্তা অনুযায়ী এই ক্ষমতার অপপ্রয়োগ হলে বিপুল সংখ্যক মানুষ হঠাৎ করেই ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। সম্প্রতি প্রকাশিত এক যৌথ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় 13% অর্থাৎ আনুমানিক 90 লাখ মানুষ আইনগতভাবেই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাহী সিদ্ধান্তে নাগরিকত্ব হারাতে পারেন। এই প্রতিবেদনটি প্রকাশ করেছে দেশটির দুই প্রভাবশালী মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান রানিমিড ট্রাস্ট ও রিপ্রিভ। প্রতিবেদনে উঠে এসেছে, নাগরিকত্ব বাতিলের এই ক্ষমতা বাস্তবে সবার ওপর সমানভাবে প্রয়োগ হচ্ছে না, বরং দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গে পারিবারিক বা বংশগত যোগসূত্র রয়েছে এমন নাগরিকদের ওপর এর প্রয়োগ সবচেয়ে বেশি। এসব অঞ্চলের সঙ্গে যুক্ত জনগোষ্ঠীর বড় একটি অংশই মুসলিম, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। গবেষণাটি সতর্ক করে বলছে, বর্তমান ব্যবস্থা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি কাঠামোগত বা পদ্ধতিগত হুমকিতে পরিণত হয়েছে। মানবাধিকার কর্মীরা এ পরিস্থিতির তুলনা করছেন বহুল আলোচিত উইন্ডরাশ কেলেঙ্কারির সঙ্গে, যেখানে ক্যারিবীয় বংশোদ্ভূত বহু ব্রিটিশ নাগরিক রাষ্ট্রীয় অবহেলার শিকার হয়েছিলেন। বর্তমান আইনের আওতায় কোনো ব্যক্তির নাগরিকত্ব বাতিল করা সম্ভব যদি সরকার মনে করে তিনি অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি সেই দেশে কখনো বসবাস করেছেন কিনা বা নিজেকে ওই দেশের নাগরিক মনে করেন কিনা তাও বিবেচনায় নেওয়া হয় না। বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া, নাইজেরিয়া এবং উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। এরই মাঝে নানা সময়ে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের বড় অংশই এসব অঞ্চলের মুসলিম বংশোদ্ভূত। অধিকার কর্মীরা বলছেন, এর ফলে যুক্তরাজ্যে কার্যত নাগরিকত্বের একটি বর্ণভিত্তিক দ্বিস্তর ব্যবস্থা তৈরি হয়েছে, যেখানে শ্বেতাঙ্গ ব্রিটিশদের নাগরিকত্ব প্রায় স্থায়ী হলেও অশ্বেতাঙ্গ ও মুসলিমদের নাগরিকত্ব শর্ত সাপেক্ষ হয়ে পড়ছে। পরিসংখ্যান অনুযায়ী অশ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিকরা শ্বেতাঙ্গদের তুলনায় 12 গুণ বেশি নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন। বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশরা সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের বড় একটি অংশ। বিশেষজ্ঞদের আশঙ্কা, রাজনৈতিক পরিস্থিতি আরও কঠোর হলে এই ক্ষমতা ভবিষ্যতে আরও ব্যাপকভাবে ব্যবহৃত হতে পারে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। 2025 সাল বিশ্বের ইতিহাসে লেখা থাকতে পারে এক ভয়াবহ নামে, দাবানলের বছর। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমেরিকা, ইউরোপ, এশিয়া সহ প্রায় সব মহাদেশেই একের পর এক ভয়ঙ্কর দাবানলে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, বাস্তুচ্যুত হয়েছেন কোটি কোটি, আর পুড়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি ও বনভূমি। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন এই বিপর্যয়কে আরও ভয়াবহ করে তুলেছে। 2025-এ ঘটে যাওয়া ভয়াবহ দাবানল নিয়ে ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। 2025 সালকে বিশ্ব মনে রাখবে এক ভয়াবহ নামে, দাবানলের বছর। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বের প্রায় সব মহাদেশেই একের পর এক ভয়ঙ্কর দাবানল ছড়িয়ে পড়ে। প্রাণহানি, বাস্তুচ্যুতি আর বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে কোটি কোটি মানুষ। এক নজরে দেখে নেই বছরের ভয়াবহ কিছু দাবানল। বছরের শুরুতেই বিপর্যয় নেমে আসে যুক্তরাষ্ট্রে। জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে একাধিক দাবানল ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করে। ক্যাল ফায়ারের তথ্য মতে এসব দাবানলে প্রাণ হারান অন্তত 28 জন এবং ক্ষতিগ্রস্ত হয় 16,000-এর বেশি স্থাপনা। এসব দাবানলে প্রায় 1,80,000 মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকুয়েদারের হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ $250 বিলিয়ন বেশি। এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতেও দেখা যায় রাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল। পাইনল্যান্ডস অঞ্চলে প্রায় 15,000 একর এলাকা পুড়ে যায়, হাজার হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হন। বছরের শেষ ভাগে ক্যালিফোর্নিয়ার টুয়ালামি কাউন্টিতেও আবার আগুন ছড়িয়ে পড়ে, যেখানে সড়কের পাশ দিয়ে এগিয়ে যেতে দেখা যায় আগুনের লেলিহান শিখা। কানাডায় মে মাসে মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোতে দাবানল ছড়িয়ে পড়ে।
প্রায় 1000 মানুষকে সরিয়ে নিতে হয়। আকাশে উঠতে দেখা যায় ওয়াটার বোম্বা, ধোঁয়ার মেঘ চলে আসে যুক্তরাষ্ট্রের দিকেও। 3টি প্রদেশের দাবানলের ধোঁয়া মিনেসোটা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত পৌঁছে যায়, যা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে কোটি মানুষের জন্য। এশিয়া ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ছিল সমান ভয়াবহ। ফেব্রুয়ারিতে জাপানের ইউয়াতে প্রদেশে দাবানলে একজন নিহত হন, পুড়ে যায় অন্তত 84টি বাড়ি এবং 3300 মানুষকে সরিয়ে নিতে হয় নিরাপদ জায়গায়। সিরিয়ার লাতাকিয়া অঞ্চলে পাহাড়ি এলাকায় ভয়াবহ দাবানল নেভাতে ঘণ্টার পর ঘণ্টা লড়াই করে হোয়াইট হেলমেটসের স্বেচ্ছাসেবীরা। দক্ষিণ কোরিয়ায় মার্চের শেষ দিকে দাবানলের দ্রুত বিস্তার নজিরবিহীন ছিল। প্রায় 48,000 হেক্টর এলাকা পুড়ে যায়, ধ্বংস হয় 4000-এর মতো স্থাপনা, প্রাণ হারান বহু মানুষ। ইসরায়েলেও এপ্রিলের শেষে প্রচণ্ড তাপপ্রবাহ ও ঝড়ো হাওয়ায় জেরুজালেমের কাছে দাবানল ছড়িয়ে পড়ে। 2025-এ সবচেয়ে বেশি দাবানলে আক্রান্ত হয় ইউরোপ। যুক্তরাজ্যের পুল ও স্কটল্যান্ডের দ্বীপ বুটে দাবানলে পুড়ে যায় বিস্তীর্ণ তৃণভূমি। ক্রোয়েশিয়ার পর্যটন এলাকা, গ্রিসের দ্বীপ চিওস, এথেন্সের আশপাশ এবং পাত্রাস অঞ্চলে দাবানলে ঘরবাড়ি, কারখানা ও কৃষিজমি ধ্বংস হয়। ফ্রান্সের মার্সেইয়ের দিকে ধেয়ে আসা আগুনের কারণে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর। স্পেন ও পর্তুগালে হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে যায়, শত শত মানুষকে ঘর ছাড়তে হয়। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, খরা ও প্রবল বাতাস দাবানলের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। 2025 সাল তাই ছিল বিশ্বজুড়ে আগুনের এক সতর্কবার্তা, যা ভবিষ্যতের জন্য আরও বড় সতর্কবার্তা দিয়ে গেল। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।